হ্যালো বন্ধুরা, আমি ইমরান সিদ্দিকী। আমি বাংলাদেশের একজন ছেলে। আজকে আমি তোমাদের যে গল্পটা বলবো সেটা আমার ভাবিকে নিয়ে। জীবনের কিছু অধ্যায় এতটাই অপ্রত্যাশিত মোড় নেয় যে সেগুলো নিয়ে খোলাখুলি কথা বলাও বেশ কঠিন হয়ে পড়ে। আমার জীবনেও এমন একটা অধ্যায় আছে যা আমার ভাবি আনিকা সুলতানাকে ঘিরে। আজ আমি তোমাদের সেই গল্পটার প্রথম পর্ব শোনাতে এসেছি, যেখানে ভালোবাসার পাশাপাশি ছিল অনেক জটিলতা আর একটা গভীর শিক্ষণীয় দিক। আমরা এক যৌথ পরিবারে বাস করতাম। বাবা, মা, বড় ভাই ফাহাদ, সিরাজ আর আমি, এই ছিল আমাদের ছোট্ট পৃথিবী। ভাইয়া আমার থেকে বছর 5 বড় ছিল আর সব দিক থেকেই বেশ দায়িত্ববান। পরিবারে সবসময় তার কথাকেই প্রাধান্য দেওয়া হতো। সে যখন বিয়ের সিদ্ধান্ত নিল, আমরা সবাই খুব খুশি হয়েছিলাম। ভাইয়ার পছন্দের মেয়ে ছিল আনিকা সুলতানা। প্রথম দেখাতেই আনিকা মাবিকে আমাদের সবার খুব ভালো লেগে গিয়েছিল। তার সহজ সরল হাসি আর বিনয়ী স্বভাব সবার মন জয় করে নিয়েছিল। আনিকা ভাবি আমাদের বাড়িতে আসার পর আমাদের জীবনের সব কিছু যেন আরও সুন্দর হয়ে উঠেছিল। তার উপস্থিতি যেন বাড়িতে এক নতুন প্রাণ নিয়ে এসেছিল। রান্নাঘর থেকে শুরু করে বসার ঘর পর্যন্ত তার হাতের ছোঁয়ায় সব কিছুতে একটা স্নিগ্ধতা আসত। আমি তখন কলেজে পড়তাম। বাড়িতে আসার পর ভাবি আমার পড়াশোনাতেও বেশ সাহায্য করতেন। যে কোনো বিষয় নিয়ে তার সাথে আলোচনা করতে আমার খুব ভালো লাগত। তার বুদ্ধিদীপ্ত কথাগুলো আমাকে সবসময় মুগ্ধ করত। বিশেষ করে তার সাথে গল্প করতে আমার দারুণ লাগত। আমাদের পরিবারে মেয়েরা সাধারণত একটু লাজুক স্বভাবের হয়, কিন্তু ভাবি ছিলেন অন্যরকম। তিনি সবার সাথে খুব সহজভাবে মিশতেন। বিশেষ করে আমার মায়ের সাথে তার সম্পর্কটা ছিল বন্ধুর মতো। মাও ভাবিকে নিজের মেয়ের মতোই দেখতেন। ভাইয়াও ভাবিকে খুব ভালোবাসত। তাদের দুজনের বোঝাপড়াটা ছিল অসাধারণ। তাদের খুনসুটি, ছোট ছোট অভিমান সব কিছুই আমাদের পরিবারে এক আনন্দের আবহ তৈরি করত। আমি নিজেও ভাবির প্রতি এক অদ্ভুত আকর্ষণ অনুভব করতাম। এটা ঠিক প্রেম ছিল না, তবে একটা গভীর শ্রদ্ধা আর ভালোবাসার মিশ্রণ ছিল। তার ব্যক্তিত্ব, তার উদারতা, তার মায়াবী হাসি সব কিছুই আমাকে মুগ্ধ করত। হয়তো এটাই ছোট ভাইয়ের চোখে বড় ভাবির প্রতি এক নিষ্পাপ মুগ্ধতা ছিল। আমি তাকে সবসময় খুশি দেখতে চাইতাম। কখনো ভাবিনি যে তার জীবনে এমন একটা পরিবর্তন আসবে যা আমাদের সবার জীবনকে উলটপালট করে দেবে। বিয়ের বছরখানেক পর ভাইয়া ফাহাদের চাকরি সূত্রে বিদেশ যাওয়ার সুযোগ আসে। আমাদের পরিবারে এটা ছিল এক মিশ্র অনুভূতি। একদিকে ভাইয়ার ভালো চাকরির সুযোগ, অন্যদিকে তাকে ছেড়ে থাকার কষ্ট। বিশেষ করে আনিকা ভাবির জন্য এটা ছিল বেশ কঠিন, কিন্তু ভাইয়ার ভবিষ্যতের কথা ভেবে তিনি হাসি মুখে মেনে নিয়েছিলেন। বিদায়বেলায় ভাইয়া ভাবিকে আমার আর মায়ের হাতে সঁপে দিয়ে বলেছিলেন, তোমরা সবাই ওর খেয়াল রেখো, ও যেন একা অনুভব না করে। ভাইয়া চলে যাওয়ার পর প্রথম দিকে ভাবি খুব চুপচাপ থাকতেন। ভাইয়ার জন্য তার মন খারাপ লাগত, এটা স্বাভাবিক ছিল। আমরা সবাই তাকে সঙ্গ দেওয়ার চেষ্টা করতাম। মা তাকে নানা কাজে ব্যস্ত রাখতেন, আমিও তার সাথে গল্প করতাম, বই পড়তাম। ধীরে ধীরে তিনি স্বাভাবিক হতে শুরু করলেন। কিন্তু কিছুদিন পর তার মধ্যে একটা পরিবর্তন দেখতে পেলাম, যা আমাকে ধীরে ধীরে চিন্তিত করে তুলল। এই পরিবর্তনটা ছিল অপ্রত্যাশিত এবং আমাদের পারিবারিক মূল্যবোধের পরিপন্থী। প্রথম দিকে আমি কিছুই বুঝতে পারিনি। ভাবির আচরণে ছোট ছোট পরিবর্তন আসছিল। তিনি বেশি রাত জাগতে শুরু করলেন, মাঝে মধ্যে বাইরেও যেতেন। আমরা প্রথমে মনে করেছিলাম হয়তো ভাইয়া কাছে নেই বলে তিনি একটু স্বাধীনতা অনুভব করছেন। কিন্তু ধীরে ধীরে সেই পরিবর্তনগুলো উদ্বেগজনক হয়ে উঠল। আমার মনে এক অজানা ভয় বাসা বাঁধতে শুরু করল। কি এমন ঘটছিল যা আমাদের অজান্তেই আমাদের পরিবারের শান্তি বিঘ্নিত করছিল? আমি সেদিনও ভাবিনি যে এই পরিবর্তনের পেছনে লুকিয়ে আছে এক গভীর সমস্যা, যা আমাদের পরিবারকে এক কঠিন পরিস্থিতির মুখোমুখি দাঁড় করাবে। প্রথম দিকে আমি ভাবির পরিবর্তনগুলো খেয়াল করিনি, কিংবা হয়তো গুরুত্বও দিইনি। ভাবতাম ভাইয়া দূরে থাকায় তার মন খারাপ। কিন্তু দিনে দিনে তার আচরণে এমন কিছু বিষয় স্পষ্ট হতে লাগল যা আমার কাছে অস্বাভাবিক মনে হচ্ছিল। ভাবি আগের মতো মা আর আমার সাথে সময় দিতেন না, বরং তার বেশিরভাগ সময় কাটত ফোনে কথা বলে বা বাইরে গিয়ে। তিনি প্রায়ই বলতেন তার বান্ধবীদের সাথে দেখা করতে যাচ্ছেন, কিন্তু তার আচরণে কেমন যেন একটা লুকোছাপার ভাব ছিল। মাও প্রথমে ব্যথাটা তেমন পাত্তা দেননি। তিনি ভাবতেন ভাইয়া বিদেশে থাকায় ভাবি হয়তো একঘেয়েমি কাটাতে বাইরে যাচ্ছেন। কিন্তু ধীরে ধীরে মাও চিন্তিত হতে লাগলেন। তিনি আমাকে বলতেন, ইমরান, তোর ভাবি আজকাল বড্ড অন্যরকম হয়ে গেছে,
আগে তো এমন ছিল না। মায়ের কথায় আমার দুশ্চিন্তা আরও বেড়ে গেল। আমি ভাবছিলাম, কি এমন হতে পারে যে ভাবি আমাদের থেকে দূরে সরে যাচ্ছেন। তার সাথে কথা বলার চেষ্টা করতাম, কিন্তু তিনি সবসময় এড়িয়ে যেতেন। একদিন রাতে আমি ঘুমানোর চেষ্টা করছিলাম। হঠাৎ করেই ভাবির ঘরের দিক থেকে ফিসফিস করে কথা বলার আওয়াজ শুনতে পেলাম। প্রথমেই ভেবেছিলাম হয়তো তিনি মায়ের সাথে ফোনে কথা বলছেন, কিন্তু কান পাততেই বুঝতে পারলাম কণ্ঠস্বরটা পরিচিত নয়, আর কথা বলার ধরনটাও কেমন যেন অস্বাভাবিক। আমার বুকে ধুকপুকানি শুরু হয়ে গেল। এত রাতে কে হতে পারে? আমি আস্তে করে দরজার কাছে গেলাম, কিন্তু তার আগেই আওয়াজ থেমে গেল। পরদিন সকালে জিজ্ঞাসা করলেও ভাবি কিছু বলতে চাইলেন না। এই ঘটনার পর আমি আরও সতর্ক হলাম। লক্ষ্য করলাম ভাবি প্রায়ই রাতে ফোনে কথা বলেন। কণ্ঠস্বর বেশ নিচু রাখতেন, যেন কেউ শুনতে না পায়। আমার সন্দেহ আরও গভীর হল। আমি ভাবতাম, ভাবি কেন এমন করছেন? তিনি কি কোনো সমস্যায় পড়েছেন, নাকি অন্য কিছু? মনের মধ্যে হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, কিন্তু কোনো উত্তর পাচ্ছিলাম না। আমি বুঝতে পারছিলাম না কিভাবে এই বিষয় ভাবির সাথে সরাসরি কথা বলব। একদিন দুপুরে আমি বাড়ি ফিরে দেখি ভাবি নেই। মা বললেন তিনি তার বান্ধবীর বাড়িতে গেছেন। কিন্তু সেদিনই বিকেলে আমি তাকে আমাদের এলাকার এক ছেলেদের আড্ডায় দেখলাম। সেখানে কিছু ছেলে ছিল যাদের সম্পর্কে বাজারে ভালো কথা শোনা যেত না। তারা মাদকের সাথে জড়িত ছিল বলে গুঞ্জন ছিল। ভাবিকে দেখে আমি স্তম্ভিত হয়ে গেলাম। তিনি তাদের সাথে বসে হাসাহাসি করছেন, গল্প করছেন। আমার শরীর হিম হয়ে গেল। এ কি দেখছি আমি? আমার ভাবি কিনা এমন ছেলেদের সাথে মেলামেশা করছেন? আমি সেদিন তাদের সামনে যেতে পারিনি। নীরবে সেখান থেকে ফিরে এলাম। বাড়ি ফিরে আমার মাথায় হাজারো চিন্তা ঘুরপাক খাচ্ছিল। আমি কিছুতেই বিশ্বাস করতে পারছিলাম না যে আমার শান্ত ভদ্র ভাবি এমন খারাপ ছেলেদের সাথে মিশতে পারেন। এই ঘটনাটা আমাকে ভীষণভাবে ধাক্কা দিল। আমি ভাবলাম, ভাইয়া যখন জানবে তখন তার কেমন লাগবে? আমাদের পরিবারের সম্মান ধুলায় মিশে যাবে। আমার মনে হলো এখনই কিছু করা উচিত, নইলে অনেক দেরি হয়ে যাবে। পরের দিন থেকে আমি ভাবিকে অনুসরণ করা শুরু করলাম। দেখলাম তিনি প্রায় প্রতিদিনই তাদের সাথে দেখা করেন, তাদের সাথে অনেক সময় কাটান। তাদের হাসি তামাশা দেখে আমার খুব রাগ হতো। আমার মাথায় আসছিল না কেন ভাবি এমন করছেন। ভাইয়া তো তাকে এত ভালোবাসে, তার তো কোনো অভাব নেই, তাহলে কেন তিনি এমন একটা ভুল পথে পা বাড়াচ্ছেন? আমি প্রতিজ্ঞা করলাম এই পরিস্থিতি থেকে ভাবিকে বের করে আনবই। আমাদের পরিবারের সম্মান রক্ষা করতেই হবে। তবে আমি সরাসরি ভাবিকে কিছু বলতে পারছিলাম না। ভয় পাচ্ছিলাম যদি তিনি আরও বেশি দূরে সরে যান। কিন্তু আমার ভেতরে এক অদ্ভুত জেদ কাজ করছিল। আমি ভাবিকে ভালো পথে ফিরিয়ে আনার জন্য যে কোনো কিছু করতে প্রস্তুত ছিলাম। এই পরিস্থিতিতে আমি কি করব, কিভাবে তাকে বোঝাবো, তা নিয়ে কোনো পথ খুঁজে পাচ্ছিলাম না। কিন্তু একটা বিষয় পরিষ্কার ছিল, চুপ করে বসে থাকলে চলবে না। আমাকেই কিছু একটা করতে হবে, নইলে এই পরিস্থিতি হয়তো আরও ভয়াবহ। আমার মনের মধ্যে তখনও ঝড় বইছিল। একদিকে পরিবারের সম্মান হারানোর ভয়, অন্যদিকে ভাবির প্রতি সেই অদ্ভুত মুগ্ধতা। আমি বুঝতে পারছিলাম না কিভাবে ভাবিকে এই অন্ধকার পথ থেকে ফিরিয়ে আনব। সরাসরি কিছু বলতে গেলে যদি পরিস্থিতি আরও খারাপ হয়, এই ভয়ে গুটিয়েছিলাম। কিন্তু চুপ করে বসে থাকাটাও অসম্ভব ছিল। প্রতিদিন যখন দেখতাম ভাবি সেই খারাপ ছেলেদের সাথে মিশছেন, আমার বুকের ভেতরটা যেন দুমড়ে মুচড়ে যেত। আমার মাও ভাবির আচরণে বেশ চিন্তিত ছিলেন। তিনি আমাকে প্রায়ই বলতেন, ইমরান, তোর ভাবি আজকাল কি করছে আমি কিছুই বুঝতে পারছি না। ওর যেন কেমন মতিভ্রম হয়েছে। তোর ভাইয়া শুনলে কি ভাববে? মায়ের এই কথাগুলো আমার উপর আরও চাপ সৃষ্টি করত। আমি জানতাম ভাইয়া এই খবর পেলে কতটা কষ্ট পাবে। সে যে স্বপ্ন নিয়ে বিদেশ গিয়েছিল সেটা এক নিমিষেই ভেঙে যাবে। আমি সিদ্ধান্ত নিলাম ভাবির সাথে সরাসরি কথা বলবো, কিন্তু কিভাবে শুরু করব সেটাই বুঝতে পারছিলাম না। একদিন ভাবি যখন বাড়িতে একা ছিলেন, তখন আমি তার কাছে গেলাম। আমার বুক দুরু দুরু করছিল। অনেক সাহস সঞ্চয় করে বললাম, ভাবি, আপনার সাথে কিছু কথা বলতে চাই। ভাবি অবাক হয়ে আমার দিকে তাকালেন। হয়তো তিনি ভাবেননি যে আমি এমন কিছু বলবো। তার চোখে এক ধরনের অবিশ্বাস দেখতে পেলাম। আমি খুব শান্তভাবে তাকে বললাম, ভাবি, আমি জানি আপনি আজকাল কাদের সাথে মিশছেন। এটা আমাদের পরিবারের জন্য ভালো না। আমার কথা শুনে ভাবির মুখটা ফ্যাকাশে হয়ে গেল। তিনি প্রথমে অস্বীকার করতে চাইলেন, কিন্তু তার চোখ দেখে আমি বুঝতে পারছিলাম যে তিনি মিথ্যা বলছেন। আমি তাকে বোঝালাম যে আমি তার ভালো চাই এবং এই কাজগুলো আমাদের পরিবারের সম্মান নষ্ট করছে। আমার কথা শুনে ভাবি রেগে গেলেন। তিনি বললেন, তুমি আমার বিষয়ে নাক গলাচ্ছ কেন? আমি কি করছি না করছি সেটা আমার ব্যাপার।
তার এমন প্রতিক্রিয়ায় আমি কিছুটা হতাশ হলেও হাল ছাড়িনি। আমি তাকে বারবার বোঝানোর চেষ্টা করলাম যে এই পথটা ভুল এবং এর পরিণতি খুব খারাপ হতে পারে, কিন্তু তিনি আমার কোনো কথাই শুনতে চাইলেন না, উল্টো আমাকেই উল্টাপাল্টা কথা শোনালেন। ভাবির এই আচরণ আমাকে আরও বেশি চিন্তিত করে তুলল। আমি বুঝতে পারছিলাম তাকে বোঝানো এত সহজ হবে না, কিন্তু আমি হাল ছাড়তে রাজি ছিলাম না। আমি প্রতিজ্ঞা করেছিলাম ভাবিকে ভালো পথে ফিরিয়ে আনবই। এর জন্য আমাকে যা করার দরকার তাই করব। আমি জানতাম এ কাজটা সহজ হবে না, কিন্তু আমার পরিবারের সম্মান রক্ষা করা আমার কাছে সব কিছুর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল। আমি ভাবলাম যদি সরাসরি তাকে বোঝানো না যায় তাহলে অন্য কোনো পথ খুঁজে বের করতে হবে, এমন কিছু করতে হবে যাতে তিনি নিজেই বুঝতে পারেন যে তিনি ভুল করছেন। কিন্তু কি করব, এই প্রশ্নই আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল। আমি এমন একটা পরিকল্পনা করার চেষ্টা করছিলাম যেটা কার্যকর হবে অথচ কাউকে আঘাত করবে না। আমি খুব সতর্ক ছিলাম যাতে কোনো ভুল পদক্ষেপ না নিই। মনে মনে আমি একটা পরিকল্পনা তৈরি করলাম। ভাবলাম এখন থেকে আরও বেশি করে ভাবির উপর নজর রাখব, তার প্রতীকী পদক্ষেপ লক্ষ্য করব এবং এমন একটা পরিস্থিতি তৈরি করব যেখানে তিনি নিজেই তার ভুলগুলো বুঝতে বাধ্য হবেন। এটা একটা কঠিন চ্যালেঞ্জ ছিল, কিন্তু আমি জানতাম আমার পরিবারের ভবিষ্যতের জন্য আমাকে এই ঝুঁকিটা নিতেই হবে, আর আমি সেই চ্যালেঞ্জটা গ্রহণ করার জন্য প্রস্তুত ছিলাম। আমার পরিকল্পনা অনুযায়ী আমি ভাবির গতিবিধি আরও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে শুরু করলাম। লক্ষ্য করলাম সেই খারাপ ছেলেরা শুধু আড্ডাবাজিতেই সীমাবদ্ধ ছিল না, তারা বিভিন্ন অসামাজিক কাজকর্মের সাথেও জড়িত ছিল। মাদক থেকে শুরু করে নানা অবৈধ কাজকর্মে তাদের নাম শোনা যেত। আমার ভয় আরও বেড়ে গেল। ভাবি যদি এদের সাথে আরও বেশি জড়িয়ে পড়েন তাহলে আমাদের পরিবারের কি হবে? এই চিন্তা আমাকে সারাক্ষণ কুড়ে কুড়ে খাচ্ছিল। আমি সরাসরি কিছু না বলে ভাবিকে পরোক্ষভাবে বোঝানোর চেষ্টা করতে লাগলাম। যখনই তিনি ফোন নিয়ে ব্যস্ত থাকতেন আমি তার আশপাশে এমনভাবে ঘোরাঘুরি করতাম যেন তিনি অস্বস্তি বোধ করেন। মাঝে মাঝে আমি এমন কিছু ইঙ্গিতপূর্ণ কথা বলতাম যা শুনে তার মনে হতে পারে যে আমি সব জানি। যেমন, ভাবি, আজকাল চারিদিকে পরিবেশটা ভালো না, সাবধানে চলাফেরা করা উচিত। বা খারাপ সঙ্গ মানুষকে বিপদে ফেলে দেয়। আমার এই কৌশলগুলো প্রথমে তেমন কাজ দিল না। ভাবি আমার কথা শুনতেন বটে, কিন্তু তার আচরণে কোনো পরিবর্তন আসত না। তিনি আগের মতোই সেই ছেলেগুলোর সাথে মিশে চলতেন। এতে আমার হতাশা বাড়ছিল। মনে হচ্ছিল হয়তো আমি ভুল পথে এগোচ্ছি, কিন্তু আমি হাল ছাড়তে রাজি ছিলাম না। আমি জানতাম ভাইয়ার অনুপস্থিতিতে এই পরিবারকে রক্ষা করার দায়িত্ব আমারও। একদিন মা ভাবিকে নিয়ে তার এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে গেলেন। আমি সেই সুযোগে ভাবির ঘরে ঢুকলাম। আমার উদ্দেশ্য ছিল যদি কোনো প্রমাণ খুঁজে পাই। অনেক খোঁজাখুঁজির পর তার আলমারির ভেতর একটি ছোট ডায়েরি পেলাম। প্রথমে ইতস্তত করছিলাম এটা খুলতে, কিন্তু পরিবারের সম্মান রক্ষার চিন্তায় সব দ্বিধা ছেড়ে ফেললাম। ডায়েরিটা খুলতেই আমার চোখ কপালে উঠল। ডায়েরিতে সেই ছেলেগুলোর নাম এবং তাদের সাথে কখন কোথায় দেখা করেছেন সব লেখা ছিল। আরও কিছু কথা লেখা ছিল যা পড়লে যে কোনো সাধারণ মানুষ বুঝত যে ভাবি সত্যিই বিপথে যাচ্ছেন। তিনি তাদের সাথে বিভিন্ন স্থানে ঘুরতে যেতেন এবং নানা রকম কাজের সাথেও জড়িয়ে পড়ছিলেন। আমি স্তম্ভিত হয়ে গেলাম। আমার ধারণা যাচ্ছিল তার থেকেও পরিস্থিতি অনেক বেশি খারাপ। ডায়েরিটা পড়ে আমার মাথা কাজ করা বন্ধ হয়ে গেল। আমি বিশ্বাস করতে পারছিলাম না যে আমার এই শান্ত ভদ্র ভাবি এত দূরে গিয়ে গেছেন। আমার মনটা ঘৃণায় ভরে গেল, কিন্তু তার থেকেও বেশি কষ্ট হচ্ছিল ভাইয়ার জন্য। ভাইয়া এত কষ্ট করে বিদেশে টাকা পাঠাচ্ছেন, আর এদিকে তার স্ত্রী কিনা এমন সব কাজ করছেন। আমি তখনই সিদ্ধান্ত নিলাম এবার আর পরোক্ষভাবে নয়, সরাসরি পদক্ষেপ নিতে হবে। ডায়েরিটা ফেরত দিয়ে আমি নিজের ঘরে এলাম। এরপর সারা রাত জেগে ভাবলাম কি করা উচিত। আমি জানতাম এই ডায়েরিটা যদি মা বা ভাইয়া জানতে পারে তাহলে তাদের কষ্ট আকাশচুম্বী হবে, ভাবির জীবনও শেষ হয়ে যাবে। তাই আমি এমন কিছু করতে চাইছিলাম যাতে ভাবি নিজেই নিজের ভুল বুঝতে পারেন এবং ফিরে আসতে পারেন, কিন্তু পরিবারের সম্মানও যেন রক্ষা হয়। এই কঠিন পরিস্থিতিতে আমি একাই একটা সমাধানের পথ খুঁজছিলাম। ডায়েরিটা পড়ার পর আমার মনের অবস্থা ছিল খুবই খারাপ। একদিকে ভয়, অন্যদিকে দায়িত্ববোধ আমাকে তাড়া করছিল। আমি ভাবিকে কোনোভাবে শাস্তি দিতে চাইছিলাম না, বরং তাকে এই ভুল পথ থেকে ফিরিয়ে আনতে চাইছিলাম। কিন্তু কিভাবে? ভাবির সাথে সরাসরি কথা বলে কোনো লাভ হয়নি। তাহলে কি করব? আমার মনে হলো একটা কঠোর পদক্ষেপ নেওয়া দরকার, কিন্তু সেটা এমনভাবে যেন আমাদের পরিবারের সম্মানও রক্ষা হয়। আমি একটা সাহসী সিদ্ধান্ত নিলাম।
ভাবিকে এই বিষয়ে সরাসরি চাপ না দিয়ে আমি তার সেই বাজে বন্ধুদের নিশানা করার পরিকল্পনা করলাম। আমার মনে হলো যদি তাদের সঙ্গ থেকে ভাবিকে দূরে রাখা যায় তাহলে হয়তো তিনি নিজেই ভালো পথে ফিরে আসবেন। কিন্তু এটা ছিল বেশ ঝুঁকিপূর্ণ কাজ, কারণ সেই ছেলেগুলো এলাকার চিহ্নিত খারাপ লোক ছিল। পরের কয়েকদিন আমি তাদের গতিবিধি খুব ভালোভাবে লক্ষ্য করতে লাগলাম। তারা কখন কোথায় আড্ডা দেয়, কি করে, সব কিছু নোট করতে লাগলাম। তাদের আড্ডা দেওয়ার মূল জায়গাটা ছিল আমাদের পাড়ার মোড়ের একটা চায়ের দোকান, যেখানে রাতের বেলায় প্রায়ই তারা মাদক সেবন করত বলে শোনা যেত। আমার মনে হলো এখানেই কিছু একটা করতে হবে। একদিন রাতে যখন তারা সবাই মিলে আড্ডা দিচ্ছিল এবং আমি নিশ্চিত ছিলাম যে তারা মাদক সেবন করছে, তখন আমি গোপনে পুলিশকে খবর দিলাম, কিন্তু সরাসরি নিজেদের পরিচয় না দিয়ে একজন সচেতন নাগরিক হিসেবে তথ্য দিলাম। পুলিশকে বললাম পাড়ার মোড়ে কিছু ছেলে মাদক সেবন করছে এবং তাদের কারণে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। আমি জানতাম এতে হয়তো ভাবি সাময়িকভাবে রেগে যাবেন, কিন্তু দীর্ঘমেয়াদী এটাই তার জন্য ভালো হবে। পুলিশ এসে তাদের হাতে নাতে ধরে ফেলল। এলাকার মানুষজন অবাক হয়ে দেখল এই ঘটনা। পুলিশের অভিযানে চাঞ্চল্য সৃষ্টি হলো। আমি আড়াল থেকে সব দেখছিলাম। আমার বুকের ভেতরটা ধরফর করছিল, কিন্তু আমি জানতাম এটাই সঠিক কাজ ছিল। সেই ছেলেগুলোকে যখন পুলিশ নিয়ে যাচ্ছিল তখন তাদের মধ্যে কয়েকজন বলতে লাগলো যে তারা আর কখনো এমন ভুল করবে না। পরের দিন সকালে এলাকার সবার মুখে মুখে এই খবর ছড়িয়ে পড়ল। ভাবিও সব জানতে পারলেন। তিনি খুব ঘাবড়ে গেলেন এবং ভয় পেয়ে গেলেন। তার মুখ দেখে আমি বুঝতে পারছিলাম তিনি কতটা ভীত। তিনি হয়তো ভাবেননি যে এমন কিছু হতে পারে। তার চোখে আমি এক ধরনের অনুশোচনাও দেখতে পেলাম। তিনি সেদিন সারাদিন ঘরের বাইরে গেলেন না, কারোর সাথে ফোনে কথাও বললেন না। আমার মনে হচ্ছিল আমার এই পদক্ষেপ হয়তো কাজ করছে। আমি জানতাম না এরপর কি হবে। ভাবি কি আমার উপর রেগে যাবেন, নাকি তিনি নিজের ভুল বুঝতে পারবেন? কিন্তু আমি একটা বিষয়ে নিশ্চিত ছিলাম, আপাতত সেই খারাপ সঙ্গ থেকে তিনি দূরে আছেন। আমার মনে এক অদ্ভুত মিশ্র অনুভূতি ছিল। একদিকে স্বস্তি, অন্যদিকে ভয়, যদি তিনি আমাকে ভুল বোঝেন। কিন্তু আমি আমার সিদ্ধান্তে অটল ছিলাম, কারণ পরিবারের সম্মান রক্ষা করা আমার কাছে ছিল সবার ওপরে। পুলিশের অভিযানের পরদিন বাড়িতে একটা অদ্ভুত নীরবতা নেমে এসেছিল। মা সব শুনে খুব বিচলিত হয়ে পড়েছিলেন, কিন্তু তিনি জানতেন না এর পেছনে আমার হাত আছে। ভাবি সেদিন সারাদিন নিজেকে ঘরের মধ্যে আটকে রেখেছিলেন। আমি তার ঘরে গিয়ে দেখি তিনি চুপচাপ বিছানায় বসে আছেন, চোখ মুখ ফোলা। আমার কষ্ট হচ্ছিল তার এমন অবস্থা দেখে, কিন্তু আমি জানতাম এই কষ্ট সাময়িক, এর মধ্য দিয়েই তিনি ভালো পথে ফিরবেন। আমি ভাবির পাশে বসলাম, খুব নরম সুরে বললাম, ভাবি, আমি জানি আপনি খুব মন খারাপ করে আছেন, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই পথে যদি আপনি আরও জড়িয়ে যেতেন তাহলে আপনার জীবনটা কোথায় গিয়ে দাঁড়াতো? ভাইয়া যখন জানতে পারত তার কেমন লাগতো, আর আমাদের পরিবারের সম্মানের কি হতো? আমার কথায় ভাবি কোনো উত্তর দিলেন না, শুধু ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ফেললেন। তারপর আমি তাকে ডায়েরির কথা বললাম। তিনি যে সবকিছু লুকানোর চেষ্টা করছিলেন সেটাও আমি জানতাম। আমার কথা শুনে তিনি চমকে উঠলেন। তার চোখে অপরাধবোধ স্পষ্ট দেখা যাচ্ছিল। তিনি মাথা নিচু করে বললেন, আমি জানি ইমরান, আমি অনেক বড় ভুল করেছি, কিন্তু আমি নিজেকে বোঝাতে পারছিলাম না। ফাহাদ ভাইয়া বিদেশে চলে যাওয়ার পর আমার খুব একা লাগতো, আর ওই ছেলেগুলো আমার দুর্বলতার সুযোগ নিয়েছিল। ভাবির কথায় আমার মনটা আরও নরম হয়ে গেল। আমি তাকে বললাম, একা লাগাটা স্বাভাবিক ভাবি, কিন্তু তাই বলে এমন ভুল পথে পা বাড়ানো ঠিক নয়। আমরা তো সবাই আছি আপনার পাশে। মা আছেন, আমি আছি, ভাইয়াও তো আপনার জন্য এত কষ্ট করছে। আমি তাকে বোঝানোর চেষ্টা করলাম যে পরিবারের সদস্য হিসেবে আমরা সবসময় তার পাশে আছি এবং তাকে কোনো ভুল পথে যেতে দেব না। ভাবি সেদিন অনেক কেঁদেছিলেন। তার চোখে ছিল অনুশোচনা আর মুক্তির এক অদ্ভুত মিশ্রণ। তিনি বললেন, ইমরান, তুমি যা করেছ ঠিক করেছ। হয়তো এভাবেই আমার শিক্ষা হওয়া উচিত ছিল। আমি প্রতিজ্ঞা করছি আর কোনোদিন আমি এমন ভুল করব না। আমাকে ক্ষমা করে দিও। তার কথা শুনে আমার মনটা শান্ত হলো। মনে হলো আমার এতদিনের চেষ্টা সার্থক হয়েছে। আমি ভাবিকে আশ্বস্ত করলাম যে আমরা কেউ তাকে ভুল বুঝব না। মাকেও আমি বুঝিয়ে বললাম যে ভাবিটার ভুল বুঝতে পেরেছেন। মাও ভাবিকে ক্ষমা করে দিলেন। এরপর থেকে ভাবি ধীরে ধীরে আবার আগের মতো হয়ে উঠলেন। তিনি আবার মায়ের সাথে গল্প করতেন, আমার পড়াশোনায় সাহায্য করতেন।
সেই হাসি খুশি আনিকা ভাবিকে আমরা ফিরে পেলাম। এই ঘটনা আমাদের পরিবারে একটা বড় ঝড় হয়ে এসেছিল, কিন্তু এই ঝড় আমাদের সম্পর্ককে আরও মজবুত করে তুলল। ভাবি এখন সেই খারাপ সঙ্গ থেকে পুরোপুরি মুক্ত। তিনি এখন তার অতীতের ভুলগুলোকে শুধরে নিতে ব্যস্ত। আর আমি এখনও তার প্রতি সেই মুগ্ধতা অনুভব করি, তবে এখন সেটা আরও গভীর শ্রদ্ধা আর ভালোবাসায় রূপান্তরিত হয়েছে। আমি জানি এই ঘটনার পর আমাদের পরিবার আরও দৃঢ় হয়েছে। ভাবির ফিরে আসার পর আমাদের বাড়িতে যেন স্বস্তি ফিরে এসেছিল। সেই চাপা টেনশন, উদ্বেগ সব দূর হয়ে গিয়েছিল। মাও খুব খুশি ছিলেন। তিনি প্রায়ই বলতেন, আমার আনিকা আবার আগের মতো হয়ে গেছে। ভাবি নিজেও এখন অনেক শান্ত আর হাসি খুশি থাকতেন। তিনি আবারও আমাদের পরিবারের সব কাজে মন দিলেন, মায়ের সাথে রান্নাঘরে সময় দিতেন, আর আমার পড়াশোনাতেও আগের মতোই সাহায্য করতেন। তার চোখে এখন আর সেই অস্থিরতা ছিল না, ছিল এক ধরনের শান্তি। আমি খেয়াল করলাম ভাবি এখন ফোনেও কম কথা বলেন। যদি কারোর সাথে কথা বলেনও, সেটা মায়ের উপস্থিতিতে বা আমার সামনে। সেই লুকিয়ে কথা বলা, রাত জাগা এসব আর ছিল না। তিনি এখন বিকেলে আর বাইরেও যেতেন না, বরং বাড়িতেই থাকতেন, বই পড়তেন বা আমাদের সাথে টিভি দেখতেন। তার এই পরিবর্তনটা সত্যিই অসাধারণ ছিল। মনে হচ্ছিল তিনি যেন নতুন করে জীবন শুরু করেছেন। আমি একদিন ভাবিকে জিজ্ঞাসা করলাম, ভাবি, এখন আপনার কেমন লাগছে? তিনি হেসে বললেন, অনেক ভালো লাগছে ইমরান। মনে হচ্ছে যেন একটা গভীর কর্তব্য থেকে মুক্তি পেয়েছি। তোমার জন্যই এটা সম্ভব হয়েছে। তুমি সেদিন যদি ওই কাজটা না করতে, তাহলে হয়তো আমি আরও গভীরে তলিয়ে দিতাম। তার এই কৃতজ্ঞতা আমাকে আরও আনন্দ দিল। আমি তাকে বললাম, ভাবি, আমরা তো পরিবারের সদস্য হিসেবে আমরা সবসময় একে অপরের পাশে থাকব। ভাইয়াকেও আমরা এই বিষয়ে কিছু জানাইনি। আমরা ভেবেছিলাম ভাইয়াকে জানালে সে হয়তো কষ্ট পাবে এবং তার উপর চাপ বাড়বে। আমরা চেয়েছিলাম সে নিশ্চিন্তে তার কাজ করুক। ভাবিও সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি নিজের ভুলগুলো শুধরে নিচ্ছেন এবং ভবিষ্যতে আর কখনো এমন ভুল করবেন না। তিনি এখন নিয়মিত ভাইয়ার সাথে ফোনে কথা বলেন, আর তাদের মধ্যে বোঝাপড়াটাও অনেক ভালো হয়েছে। এই পুরো ঘটনাটা আমাকে একটা বড় শিক্ষা দিয়েছে। আমি বুঝেছি মানুষের জীবনে কঠিন সময় আসে, আর সেই কঠিন সময়ে যদি পাশে কেউ থাকে যে সঠিক পথটা দেখাতে পারে, তাহলে অনেক বড় ভুল থেকে রক্ষা পাওয়া যায়। ভাবির ক্ষেত্রেও তাই হয়েছে। তার একা লাগা, ভাইয়ার অনুপস্থিতি, এই সুযোগটা নিয়ে কিছু খারাপ মানুষ তাকে বিপথে টেনে নিয়ে যাচ্ছিল, কিন্তু সময় মতো হস্তক্ষেপ করাতে তিনি ফিরে আসতে পেরেছেন। এখন আমাদের পরিবারে আবার সেই শান্তি আর আনন্দ ফিরে এসেছে। ভাবি নিজের ভুল থেকে শিক্ষা নিয়েছেন এবং এখন তিনি একজন দায়িত্বশীল স্ত্রী ও পুত্রবধূ হিসেবে নিজের ভূমিকা পালন করছেন। আমার মনে হয় আমার এই পদক্ষেপটা কঠিন হলেও সঠিক ছিল, কারণ এর মধ্য দিয়ে আমি আমাদের পরিবারের সম্মান রক্ষা করতে পেরেছি এবং আমার প্রিয় ভাবিকে অন্ধকার থেকে আলোর পথে ফিরিয়ে আনতে পেরেছি। এই গল্পটি শেষ হলেও এর শিক্ষা আমাদের জীবনে সবসময় থেকে যাবে। বন্ধুরা, পরিশেষে আমরা বলতে পারি, জীবনের কঠিন সময়ে মানুষের ভুল পথে পা বাড়ানো অস্বাভাবিক নয়, কিন্তু সেই ভুল থেকে ফিরিয়ে আনার জন্য পরিবার ও আপনজনদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিলে এবং ধৈর্য ও ভালোবাসার সাথে পরিস্থিতি মোকাবিলা করলে যে কোনো মানুষই তার ভুল বুঝতে পারে এবং ভালো পথে ফিরে আসতে পারে। বিপদগামী ব্যক্তিকে ঘৃণা না করে সঠিক পথে ফিরিয়ে আনতে সাহায্য করাই হল প্রকৃত মানবিকতা। পারিবারিক সম্মান রক্ষা এবং একে অপরের প্রতি সহানুভূতি ও দায়িত্ববোধ এই গল্পে সেটাই সবচেয়ে বড় বার্তা।